হ্যালো ফ্রেন্ডস, নীলকুঠি প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুনীল উপস্থিত হয়েছি আধুনিক ভারতের ইতিহাস চর্চায়। আধুনিক ভারতের ইতিহাস চর্চার ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনা করছিলাম ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও বানিয়ে ফেলেছি। আজ আমরা আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদান ব্যবহারের পদ্ধতি, অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলো কি রয়েছে এবং ইতিহাসের উপাদান বা কাকে বলে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আসা যাক ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি। ইতিহাসের উপাদান ব্যবহারের পদ্ধতিতে প্রথমেই যে প্রশ্ন আছে যে উপাদান কাকে বলে। উপাদান হলো সেই জিনিস যা দিয়ে কোনো কিছু তৈরি করা হয়। যদি আমরা এই বোর্ড তৈরির উপাদান দেখি তাহলে দেখতে পাই যে বোর্ড তৈরি করার জন্য বেশ কিছু কাঁচা মালের প্রয়োজন রয়েছে, যার সহযোগে এই বোর্ডটি তৈরি হয়েছে। যেমন পেন তৈরি বা কোনো জামা তৈরি, কোনো বাড়ি তৈরি, ঠিক তেমনই আধুনিক ভারতের ইতিহাস চর্চায় যদি আমরা উপাদানের কথা আলোচনা করি তাহলে দেখতে পাই যে অনেক কিছু উপাদান এখানে ছড়িয়ে রয়েছে। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় বা মধ্যযুগের ইতিহাস চর্চায় উপাদানের স্বল্পতা থাকলেও আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদানের প্রাচুর্য অনেকখানি। যদি আমরা ইতিহাসের উপাদানকে দেখি তাহলে আমরা দেখতে পাই ইতিহাসের উপাদান সাধারণত দুটি ভাগে বিভক্ত। একটা হলো তার সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদান আবার দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য এই দুই ভাগে বিভক্ত, এবং প্রত্নতাত্ত্বিক উপাদান লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য প্রভৃতি ভাগে বিভক্ত। এই সকল উপাদান সাধারণত আমাদের সাহায্য করে, বিশেষ করে প্রত্নতাত্ত্বিক উপাদান আমাদের সাহায্য করে প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাসের আলোচনায়। আর আধুনিক ভারতের যদি আমরা ইতিহাস চর্চা করি তাহলে দেখতে পাই যে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সমস্ত কিছুই ইতিহাসের উপাদানের মধ্যে এসে পড়ে। যেমন আমরা দেখি যদি যে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদান সাধারণত চারটি ভাগে বিভক্ত। যেমন সরকারি প্রতিবেদন, অর্থাৎ সরকার তার কাজকর্ম চালানোর জন্য যে সকল প্রতিবেদন প্রকাশ করে সেই সকল প্রতিবেদনই আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া রয়েছে আত্মজীবনী এবং স্মৃতিকথা, এছাড়া রয়েছে চিঠিপত্র ও ডায়েরি, এছাড়াও রয়েছে সংবাদপত্র এবং সাময়িক পত্র। একে একে আমরা এর প্রতিটি ভাগ সম্পর্কে আলোচনা করব এবং আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদান ব্যবহারের পদ্ধতি বা কি পদ্ধতিতে আমরা এই সকল উপাদানকে ব্যবহার করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি আমরা সরকারি প্রতিবেদন দেখি তাহলে আমরা দেখতে পাই সরকারি প্রতিবেদনও আবার অনেকগুলো ভাগ রয়েছে, এবং এই চারটি ভাগ ছাড়াও আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সব কিছুই উপাদান হিসাবে ব্যবহার করা চলে। যদি আমরা কোনো একটা সময়ের অর্থনৈতিক ইতিহাস চর্চা করি, আজ থেকে 2 বছর আগে মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা কেমন ছিল সেই সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে সেই সময়কার বিভিন্ন ধরনের সংবাদপত্র বা সাময়িক পত্র যেমন সাহায্য করে, চিঠিপত্র সাহায্য করে, সেই সময়ের লেখালেখি বিভিন্ন ধরনের কাগজ আমাদের সাহায্য করে। ঠিক তেমনি সরকার সেই সময় কি ধরনের পদক্ষেপ নিয়েছিল বা দ্রব্যমূল্য কেমন ছিল সেই সম্পর্কেও আমাদের সরকারি প্রতিবেদন সাহায্য করে। আবার ঠিক তেমনি একজন ব্যক্তির তার দৈনন্দিন যে বাজার বা ফর্দের যে লিস্ট, সেই লিস্ট থেকেও আমরা সেই সময়ের অর্থনৈতিক ব্যবস্থা জানতে পারি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদানের কোনো অংশে কম নেই, বরঞ্চ তার উপাদান এতটাই বেশি রয়েছে যে ঐতিহাসিকদের মাঝে মাঝে সমস্যায় পড়তে হয় কোন উপাদান নেবে আর কোন উপাদান নেবে না। অর্থাৎ উপাদানের প্রাচুর্য আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সমস্যা সৃষ্টি করে।
তাহলে আমরা একে একে দেখে নেব এর প্রতিটি ভাগ সম্পর্কে। যদি আমরা সরকারি প্রতিবেদন সম্পর্কে যাই, তাহলে আমরা দেখতে পাই যে সরকারি প্রতিবেদনও আবার বেশ কয়েকটি ভাগে বিভক্ত। সরকারি প্রতিবেদন বা বেশ কয়েকটি ভাগে বিভক্ত রয়েছে, কারণ এখানে আমরা দেখতে পাই ইউরোপীয় বণিকদের আগমন, বিভিন্ন ধরনের বেসরকারি চিঠিপত্র, গোয়েন্দা এবং পুলিশ রিপোর্ট প্রভৃতি সরকারি প্রতিবেদনের মধ্যেই এসে পড়ে। যদি আমরা সরকারি প্রতিবেদন কাকে বলে তার আলোচনায় যাই, তাহলে দেখতে পাবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যবে ভারতবর্ষে স্থায়ীভাবে রাজত্ব করতে শুরু করলো, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধের পর, যখন তারা বক্সারের যুদ্ধে জয়লাভ করলো এবং ভারতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো এবং তারা আমাদের দেশকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে শুরু করলো, সেই সময় থেকেই সরকারি প্রতিবেদনের সূত্রপাত হয়। কারণ ইউরোপীয় বণিকেরা বা ইংরেজরা ভারতীয় সমাজ, রাজনীতি, সংস্কৃতি সম্পর্কে জানার জন্য তারা সরকারি প্রতিবেদনের উপর গুরুত্ব দিয়ে থাকে। এই জন্য তারা 1791 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিতে সরকারি প্রতিবেদনকে সীমায়িত করে রাখার বা সংরক্ষণ করে রাখার উপর গুরুত্ব দেয়। প্রথম দিকের প্রতিবেদনগুলি কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতে সংরক্ষিত থাকলেও 1857 খ্রিস্টাব্দের পর যখন 1858 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ হয় 1857 খ্রিস্টাব্দের পর 1857 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ হয়, তার পরবর্তী সময়ে অর্থাৎ 1858 খ্রিস্টাব্দ থেকে এই সকল সরকারি প্রতিবেদনগুলি ইন্ডিয়া হাউস বা ভারত সচিবের কার্যালয়, যেটা ইংল্যান্ডে অবস্থিত, সেখানে এই তথ্যগুলো জমায়েত হতে শুরু করে। এখান থেকে আমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চার অনেক ঘটনাই জানতে পারি। এরপর যদি আমরা দেখে নিই যে বিভিন্ন ধরনের চিঠিপত্রের আলোচনায়, তাহলে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের চিঠিপত্র সম্পর্কে আমরা সেই সময়ের আধুনিক ভারতের ইতিহাস চর্চা পেয়ে থাকি। চিঠিপত্র বিশেষত পরাধীন ভারতবর্ষে বেশ কিছু ইউরোপীয় বণিক আমাদের দেশে রাজত্ব করতে আসে। যেমন এসেছিল ইংরেজ, ওলন্দাজ, পর্তুগিজ, ফ্রান্স। এই সকল ইউরোপীয় বণিকেরা তাদের ভারতবর্ষে কি ধরনের কাজকর্মের সাথে যুক্ত রয়েছে বা তাদের কাজকর্ম কেমন চলছে, সেই সম্পর্কে তারা রিপোর্ট পাঠায় তাদের নিজেদের দেশে, এবং সেই সকল রিপোর্ট থেকে আমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চা করতে পারি। এছাড়াও সেই সময়কার গুরুত্বপূর্ণ লেখকদের চিঠিপত্র, অর্থাৎ গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের কাগজপত্র বা চিঠিপত্র থেকেও আধুনিক ভারতের ইতিহাস চর্চা করা সম্ভবপর হয়। যেমন ভাইসরয় যদি বড় লাটকে চিঠি লেখেন, বা আমাদের দেশের কোনো বড় নেতাকে ইংরেজ কর্তৃপক্ষ চিঠি লেখে, ইংরেজ কর্তৃপক্ষকে যদি কোনো বড় নেতা চিঠি লেখে, তাহলে সেই সমস্ত চিঠিপত্র থেকে আমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন ধরনের উপাদান পেয়ে থাকি। যেমন 1905 খ্রিস্টাব্দে যে বঙ্গভঙ্গ হয়, সেই বঙ্গভঙ্গ সম্পর্কে আমরা লর্ড কার্জনের চিঠি থেকে জানতে পারি, এবং কার্জন কি উদ্দেশ্যে বঙ্গভঙ্গ করতে চেয়েছিল সে সম্পর্কে আমরা 1905 খ্রিস্টাব্দে তার লেখা চিঠিপত্র থেকে জানতে পারি। এছাড়াও যেমন ইংরেজ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহাত্মা গান্ধীজিকে 93টি চিঠি লিখেছিল, এবং গান্ধীজি তার পরিপ্রেক্ষিতে চিঠি দিয়েছিল 48টি। অর্থাৎ এই ধরনের চিঠি থেকে আমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন ধরনের উপাদান আমরা পেয়ে থাকি। এরপরে যদি আমরা আসি যে গোয়েন্দা এবং পুলিশ রিপোর্ট থেকেও সমকালীন ভারতবর্ষের বিভিন্ন ধরনের ইতিহাস চর্চা পেয়ে থাকি। পুলিশি রিপোর্ট
এই পুলিশি রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। তার কারণ আধুনিক ভারতের ইতিহাস চর্চায় যেমন বিভিন্ন ধরনের সরকারি প্রতিবেদন বা চিঠিপত্র গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, ঠিক তেমনই সমাজের সর্বস্তরকে ভালোভাবে বোঝার জন্য বিশেষত বিপ্লবী আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন বা সমাজের নিচু স্তরের ইতিহাস জানতে গেলে গোয়েন্দা এবং পুলিশ রিপোর্ট আমাদের বিশেষভাবে সহায়তা করে। কারণ এই গোয়েন্দা এবং পুলিশ বিভাগই ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে স্তব্ধ করতে বা তাদেরকে বন্ধ করতে সব থেকে বেশি প্রয়াস নিয়েছিল। তাহলে দেখে নেওয়া যাক পুলিশি এবং গোয়েন্দা রিপোর্ট। আমরা জানি যে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষে পুলিশি ব্যবস্থা গড়ে তোলে। পুলিশি ব্যবস্থা বা পুলিশি ব্যবস্থার জনক নামে পরিচিত হলেন লর্ড কর্নওয়ালিস। এই 1793 খ্রিস্টাব্দে প্রথম পুলিশি ব্যবস্থা গড়ে ওঠে এবং গোয়েন্দা ব্যবস্থা গড়ে ওঠে তার পরবর্তী সময়ে। এই সমস্ত রিপোর্টগুলো থেকে আমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন ধরনের উপাদান পাই। যেমন যদি আমরা রিপোর্টের কথায় আসি, তাহলে আমরা দেখতে পাই নিক্সন রিপোর্ট, ডেলি রিপোর্ট প্রভৃতি। এই সমস্ত রিপোর্ট থেকে আমরা সেই সময়ের আধুনিক ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন ধরনের কথা জানতে পারি এবং ভারতবর্ষ কিরকম পর্যায়ে ছিল বা ভারতের জাতীয়তাবাদী আন্দোলন কতটা বিকশিত হয়েছিল সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ বিবরণ আমরা পেয়ে থাকি। এরপরে আমরা দেখে নেব তার পরবর্তী বিভাগ, অর্থাৎ আত্মজীবনী এবং স্মৃতিকথা। আত্মজীবনী শব্দটার অর্থই হলো নিজের জীবনী। আত্মজীবনী ও স্মৃতিকথা। যদি আমরা এই শব্দ দুটির অর্থতে যাই, তাহলে আমরা দেখতে পাই যে আত্মজীবনী শব্দের অর্থই হলো নিজের সম্পর্কে বলা বা নিজের সম্পর্কিত ঘটনাগুলোই হলো আত্মজীবনী, এবং স্মৃতিকথা শব্দের অর্থ হলো স্মৃতির মধ্যে যে কথা নিহিত রয়েছে। অর্থাৎ কোনো এক সময়ে উপস্থিত হয়ে লেখক যদি তার পুরনো দিনের স্মৃতি মন্থন করে তার বিবরণ লিপিবদ্ধ করে, তবে সেগুলোকে বলা হয় স্মৃতিকথা। এই আত্মজীবনী এবং স্মৃতিকথাতে সাধারণত তার নিজের সম্পর্কে এই ঘটনাগুলি তুলে ধরা হয়, কিন্তু তার নিজের সম্পর্কে ঘটনা তুলতে গিয়ে সেই সময়কার বিভিন্ন ধরনের ঘটনাবলীর বিবরণ লেখক তার নিজের স্বজ্ঞানে কিংবা অজান্তে অনেক কিছুই দিয়ে থাকে, যা আমাদের আধুনিক ভারতের ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত। এই সমস্ত চিঠিপত্রগুলির মধ্যে যদি আমরা দেখি মহাত্মা গান্ধীর লেখা অ্যান অটোবায়োগ্রাফি। আমাদের চাচাজি বা পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা অ্যান অটোবায়োগ্রাফি রয়েছে। এছাড়া যদি আমরা দেখি বিদ্যাসাগর মহাশয়ের প্রভাবতী সম্ভাষণ। দ্বারকানাথ ঠাকুরের দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মকথা। এছাড়া সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় A Nation in Making, এই ধরনের রচনাগুলো বিশেষ করে অ্যান অটোবায়োগ্রাফি বা আমার আত্মজীবনী, প্রভাবতী সম্ভাষণ, আত্মকথা, এ নেশন ইন মেকিং বা একটি জাতির আত্মগঠন, এই ধরনের গ্রন্থগুলো থেকে বিশেষত
এই আত্মজীবনী এবং স্মৃতিকথামূলক গ্রন্থগুলো থেকে আমরা সমকালীন ভারতবর্ষের বিভিন্ন ধরনের উপাদান সম্পর্কে পরিচিত লাভ করি এবং একটা সম্যক ধারণায় উপস্থিত হই। এরপরে আমরা দেখব সংবাদপত্র এবং সাময়িক পত্র। সংবাদপত্র এবং সাময়িক পত্র ইতিহাসের উপাদানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অর্থাৎ সেই সময়ে কি ধরনের ঘটনাবলী প্রচলিত রয়েছে তা সাধারণত সংবাদপত্র ও সাময়িক পত্র উঠে আসে। সাধারণভাবে সংবাদপত্র বলা হয় সেই কাগজকে যে সংবাদপত্র প্রত্যেক দিন যে কাগজ প্রকাশিত হয় তাকে বলা হয় সংবাদপত্র। এই সংবাদপত্রে সাধারণত নিত্য নৈমিত্তিক ঘটনা, কোথায় কি ঘটছে তার একটা বিবরণ দেওয়া থাকে এবং এই সংবাদপত্রের কাগজ ন্যূনতম সস্তা ধরনের হয় এবং বেশি মূল্যের হয় না। খুব কম মূল্যের এবং সস্তা ধরনের কাগজের উপর সংবাদপত্র প্রকাশিত হয়। আর অন্যদিকে সাময়িক পত্র শব্দের অর্থই হলো সময়ের ব্যবধানে যে পত্র প্রকাশিত হয় সেই পত্রকে সাময়িক পত্র বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ের ব্যবধানে, এক সপ্তাহ, এক পক্ষ বা 15 দিন অন্তর, এক মাস কিংবা এক বছর পরিপ্রেক্ষিতে যে পত্র প্রকাশিত হয় তাকে বলা হয় সাময়িক পত্র। এই সাময়িক পত্রের কাগজ সাধারণভাবে একটু উন্নত হয় এবং এখানে অন্যান্য ঘটনাবলীর সাথে বিভিন্ন ধরনের সৃজনশীল কার্যাবলীর কথা উল্লেখ থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস, শিশু পরিচর্যা, উদ্যান পালন, অর্থাৎ মনোরঞ্জনের দিক থেকেও সাময়িক পত্র একটি গুরুত্বপূর্ণ পত্র। সুতরাং দেখতে পাচ্ছি সংবাদপত্র এবং সাময়িক পত্র আধুনিক ভারতের ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ সেই সময়ের প্রকাশিত বিভিন্ন ধরনের সংবাদপত্রে, যেমন নীলদর্পণ নাটক বা নীলবিদ্রোহ সম্পর্কে যদি আমরা হিন্দু প্যাট্রিয়টের কথা তুলে ধরি, বা বঙ্গভঙ্গ সম্পর্কে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকার কথা বলি, সেই সকল পত্রিকা থেকে আমরা কি দেখতে পাই না, সেই সময়ের ঘটনাবলীর আমরা একটা সঠিক এবং সুস্পষ্ট বিবরণ পেয়ে থাকি। সুতরাং দেখা যাচ্ছে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সংবাদপত্র এবং সাময়িক পত্র একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। এই গেল আমাদের আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদান ব্যবহারের পদ্ধতি। এরপর আমরা এর সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করব। সীমাবদ্ধতা বা এর প্রতিবন্ধকতা কি ছিল, বা যে সকল উপাদান আমরা আলোচনা করলাম, অর্থাৎ সরকারি প্রতিবেদন, চিঠিপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা, সংবাদপত্র এবং সাময়িক পত্র, এই সকল উপাদানগুলোকে কি সরাসরিভাবে আমরা আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করতে পারবো নাকি পারবো না, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ সীমাবদ্ধতা। প্রথমত, এই সকল উপাদানগুলোকে সরাসরিভাবে আমরা ইতিহাসের উপাদান হিসাবে গ্রহণ করতে পারবো না। কারণ কি না, কারণ এর মধ্যে বেশ কিছু প্রতিবন্ধকতা থেকে যায়। যেমন যদি আমরা সরকারি প্রতিবেদনের কথা বলি, সরকারি প্রতিবেদন যেমন সরকারি প্রতিবেদন বিভিন্ন ধরনের প্রতিবেদন ছিল। শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন ছিল, অর্থনৈতিক প্রতিবেদন ছিল, তারপর নীল কমিশন সম্পর্কে প্রতিবেদন ছিল, উদ্বাস্তু সম্পর্কে প্রতিবেদন ছিল। যেমন শিক্ষা সম্পর্কে প্রতিবেদন, শিক্ষা সম্পর্কে প্রতিবেদন 1933 খ্রিস্টাব্দের হান্টার কমিশনের প্রতিবেদন। তারপরে ছিল নীল কমিশনের প্রতিবেদন, নীল কমিশন 1860-এর নীল কমিশন। এই সকল প্রতিবেদন থেকে আমরা সবসময় সঠিক তথ্য পাই না। তার কারণ এই সকল প্রতিবেদনের রচয়িতা ছিলেন ইউরোপীয় বর্গ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখনোই সঠিক তথ্য তুলে ধরতো না। তার কারণ তারা আমাদের দেশে বাণিজ্য করতে এসেছে, তাই তারা সঠিক তথ্য তুলে ধরলে প্রচুর সমস্যা আসতো। সে কারণে তারা নিজেদের সুবিধার্থে যে সকল ঘটনাবলী তুলে ধরলে তাদের রাজত্ব করতে সুবিধা হবে সেই সমস্ত ঘটনায় তারা এই সকল প্রতিবেদনে তুলে ধরতো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রতিবেদনকে যদি আমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করতে যাই, তাহলে সেই সময়কার আরো অন্যান্য
ঘটনাবলী সম্পর্কে আমাদের দৃষ্টি রাখতে হবে এবং সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য নিয়ে ইতিহাস রচনা করতে হবে। তা না হলে আমাদের প্রচুর ভুল তথ্য এসে যাবে এবং বিকৃত ইতিহাস রচিত হবে, যা একজন ঐতিহাসিকের কখনোই উল্লেখ নয়। এরপরে যদি আমরা পুলিশি রিপোর্ট দেখি, পুলিশি রিপোর্ট, এই পুলিশি রিপোর্টও সঠিকভাবে গ্রহণ করা উচিত নয়, কারণ আমরা জানি যে আজকের দিনেও পুলিশ বা প্রশাসন সব সময় সঠিক রিপোর্ট রচনা করতে পারে না। কারণ অনেক সময় কি হয় না, উপর মহলের চাপ থাকে, বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রেশার থাকে, যেসব কারণে সরকার চেষ্টা করলেও সঠিক রিপোর্ট তৈরি করতে পারে না। আর সেই সময় পুলিশি ব্যবস্থার প্রধান ছিল ইউরোপীয় বর্গ, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা তার কর্মচারীরা। তারা কখনোই তাদের নিজেদের স্বার্থের বিরুদ্ধে সঠিক তথ্য প্রকাশ করতো না। তারা সবসময় চাইতো ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসাবে দেখানোর। যেমন আমরা যদি স্বামী বিবেকানন্দের কথা বলি, বিবেকানন্দ এই বিবেকানন্দ ইউরোপ তথা ইংল্যান্ডে একটি উল্লেখযোগ্য পরিচিত নাম হয়ে ওঠে যখন তিনি 1897 খ্রিস্টাব্দ চিকাগো ধর্ম সম্মেলনে উপস্থিত হন এবং ভারতের হিন্দু ধর্ম সম্পর্কে বিশ্ববাসীকে জানান। তারপর থেকে স্বামী বিবেকানন্দ বিশ্বের কাছে পরিচিতি লাভ করে। কিন্তু যদি আমরা সেই সময় ভারতবর্ষের রিপোর্টে বিবেকানন্দ এবং তার প্রতিষ্ঠিত যে রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ সম্পর্কে দেখি, তাহলে দেখতে পাই সেখানের রিপোর্টে স্বামী বিবেকানন্দ এবং তার প্রতিষ্ঠিত মঠকে সন্ত্রাসবাদের আগড়া বলা হয়েছে বা বিপ্লববাদের জনক বলে বলা হয়েছে, যারা দেশের ক্ষতি সাধন করতে চেষ্টা করত। সুতরাং দেখা যাচ্ছে যে সত্য রিপোর্ট অপেক্ষা বিকৃত রিপোর্টই তৈরি করা ছিল সেই সময়ে পুলিশদের প্রধান কাজ। এছাড়াও যদি উদাহরণ হিসাবে আমরা নিই, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যও ঠিক তেমনই বিকৃত রিপোর্টে পরিণত হয়েছে, কারণ তার সঠিক তথ্য এখনো পর্যন্ত আমাদের সামনে উপস্থিত হয়নি। সুতরাং দেখা যাচ্ছে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় যদি আমরা উপাদানগুলিকে ব্যবহার করি, তাহলে তার সমসাময়িক বিভিন্ন ধরনের ঘটনা এবং সেই সময়কার আরো পারিপার্শ্বিক উপাদানের সংস্পর্শে এসে সঠিক তথ্য যদি আমরা তুলে না ধরি, তাহলে বিকৃত ইতিহাস রচিত হবে এবং সঠিক ইতিহাস থেকে জাতি বঞ্চিত হবে, যা কখনোই উচিত নয়। তাহলে ইতিহাস রচনার ক্ষেত্রে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিনটি শুভ হোক। নমস্কার।